সিবিআই আর ইনক্যাপেবল। সব থেকে বড় মিল আছে সঞ্জয় রায়ের সাথে ইন্দিরা মুখার্জি। সঞ্জয় রায় যেমন কোনো একটা দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিল যে ওর বাঁ দিকটা হচ্ছে আমাদের ওয়ার্ডে যাওয়ার কথা, না গিয়ে নার্সিং স্টেশন পেরিয়ে ডান দিকে গলির ভেতরে চলে গেল যে ওখানে একটা মেয়ে আছে। তেমনি ইন্দিরা মুখার্জিও বুঝে গেল যেখানে বডি পাওয়া গেছে তার 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে। তো এইরকম দিব্য দৃষ্টি শুধুমাত্র ভারতবর্ষে আমি দেখলাম যে সঞ্জয় রায়ের আর হচ্ছে ওই আইপিএস ইন্দিরা মুখার্জির। এই যে তদন্ত প্রক্রিয়াটা তারা 1 মাস ধরে করলো, সেখানে কোনো আয়ও নেই। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আমি কোর্টের প্রতি সম্মান রেখেও জানাচ্ছি, এইটা দেখে অনুপ দত্ত আইডেন্টিফাইড হয়ে বিচারও বেরিয়ে গেছে। আমি জানি না কি করে এটা সম্ভব হয়। আরজি করে যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে আরজি করে পোস্টমর্টেম হওয়া উচিত নয়। পোস্টমর্টেম আরজি করে কেন হলো, এর জন্য অথরিটি দায়ী এবং পোস্টমর্টেম যারা করেছে তারাও দায়ী। এরপরে যে নেক্সট 6 আগস্ট ডেট আছে, তার আগে কিছু না করলে এই সিবিআইয়ের থেকে তদন্ত নিয়ে আমাদের সিআইডির হাতে দেওয়া উচিত। আমাদের এর বিচার চাই। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে একেবারে প্রশ্ন তুলেছে সরাসরি হাইকোর্ট, এবং সেখানে অভয়ার মা তথা বিধায়ক রত্না দেবনাথ তিনিও কিন্তু বলেছেন যে সিবিআই যদি সম্পূর্ণ তদন্তে অপারগ হয় তাহলে সেক্ষেত্রে সিআইডির হস্তক্ষেপ করা প্রয়োজন। আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলে এসেছি চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে। স্যার, প্রথমেই আসি, এই যে পরিস্থিতি, হাইকোর্ট একেবারে সিবিআই এর তদন্তের যে গতি প্রকৃতি সেটাকে নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার কি মনে হয় যে সেখানে কি গাফিলতি কিছু রয়েছে? পুরোটাই গাফিলতি। আমি কোর্টে উপস্থিত ছিলাম। কোর্টরুমে যেটা দেখেছি, আমাদের আইনজীবী যারা ছিলেন, জয়ন্তনারায়ণ চ্যাটার্জি অ্যান্ড শীর্ষেন্দু সিনহা রায় এবং তার টিম উপস্থিত ছিল, তাকে খুব বেশি কিছু বলতে হয়নি। বিচারপতিরা অত্যন্ত বিরক্ত ছিল এবং রায় বারবার প্রায় 1 ঘন্টার শুনানি হয়েছে এবং সেখানে ছত্রে ছত্রে বিচারপতিরাই অভিযোগ করেছে যে সিবিআই কি কোনো তদন্ত করেনি, এবং তারা যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিয়েছে, মানে এই যে নতুন এসআইটি তারা যে তদন্ত করেছে, সেই তদন্তের স্ট্যাটাস রিপোর্টে কিছু নেই। এবং লাস্টে আমাদের আইনজীবীরা কপি চেয়েছিল, তো বিচারপতিরা খুব মানে হাসির সুরে একটা বললো যে এই রিপোর্ট দিয়ে কী করবে। বেসিক ব্যাপারটা হচ্ছে এই রিপোর্টে কিছু নেই, অতএব একটা বোগাস রিপোর্ট দেখে তো কোনো লাভ নেই, কারণ ওই কোনো অগ্রসরই হয়নি। আর সবথেকে হাস্যকর ব্যাপারটা হচ্ছে, একসময় বিচারপতিকে বলতে হয়েছে যে ইউ আর অ্যাভাভ দি হাইকোর্ট। আমি তদন্ত শেষে অভয়ের বাবা এবং আমি তদন্তকারী অফিসারের সাথে কথা বলি, তো সেখানে অফিসারদের বক্তব্য শুনে আমি খুব মানে হতাশ হয়ে যাই। তারা অর্ডারটাই ঠিক করে বুঝতে পারেনি, কারণ হাইকোর্টের যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে লাস্ট দিন, যে মানে এই শুনানির আগের শুনানিতে, যে আপনারা হচ্ছে তদন্ত করবেন যখন অভয় তার 4জন জুনিয়র কলিগের সাথে খাওয়া দাওয়া করেছিল, সেই খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম বডি দাহ হওয়া পর্যন্ত। এবং সেই তদন্তটা কেমন হবে, যে তদন্তটা হচ্ছে আগের যে তদন্তকারী অফিসার তারা নয়, নতুন এসআইটি গঠন করে এই তদন্ত হবে। এখন নতুন এসআইটি তদন্ত হওয়া মানে কি, পুরনো যে অফিসার ছিল সীমা পাহুজা ম্যাডামের নেতৃত্বে, মানে উনি আইও ছিলেন, সেই টিম থাকবে না। এরা সেটাই বুঝতে পারেনি অর্ডার কপির, যে হাইকোর্টের জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের যে অফিসাররা তদন্ত করছে, সেখানে তারা জানেনই না যে আগের টিমকে অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। এবং এইটাই সিবিআই বুঝতে পারেনি। তারা ভেবেছে যে আগে যে তদন্ত হয়েছে জাস্ট আমরা ক্রাইম সিন বা অন্যান্য জায়গায় রিভিজিট করে সেখানে কোনো কিছু আছে কিনা আমরা দেখব এবং একটা স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করব। মানে এই যে ডিউরিং দ্য টাইম পিরিয়ড প্রায় 1 মাসের উপরে, সেখানে তাদের যেটা জমা দেওয়ার কথা ছিল, তাদের একজন ইনভেস্টিগেটিং অফিসার থাকবে, মানে আয়ও থাকবে যে কোনো কেসে, আমরা যেটা বুঝি। তার মানে এই যে তদন্ত প্রক্রিয়াটা তারা 1 মাস ধরে করলো, সেখানে কোনো আয়ও নেই। তারা এটাও বোঝেনি যে আগের তদন্তকারী অফিসারকে রিলিজ করে দেওয়া হয়েছে, যার জন্য হাইকোর্টকে বলতে হয়েছে যে যদি রাজ্য মানে আপনারা যদি বিচার দিতে ব্যর্থ হন তাহলে আপনারা বলে দিন, এবং দরকার পড়লে আপনাদের কাছ থেকে আমরা এই তদন্ত নিয়ে নেব এবং নিয়ে আমরা লিখে দেব যে সিবিআই আর ইনক্যাপেবল, যে তারা এই কাজে অদক্ষ, এই কথাটা অর্ডার শিটে লেখা থাকবে। এবং আমরা তখন যথারীতি আমাদের আইনজীবীরা সেটা বলে সিআইডির কাছে, বা আমরা আবেদন করতে চেয়েছিলাম যে সিআইডি
বা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে এই তদন্ত ভার দিয়ে দেওয়া হোক। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতিরা বলে না, আমাদের যেহেতু সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, এর উপরে ভারতবর্ষে কিছু নেই। এখন দেখুন সিআইএ বা এফবিআই বা মোসাদ এসে তো এটা তদন্ত করবে না, তদন্ত আমাদের সিবিআইকেই করতে হবে। কিন্তু সিবিআইয়ের একটা টিম চেঞ্জ হয়ে আর একটা টিম আসলো, তো সিবিআইয়ের উপরেই ভরসা করতে হবে, এছাড়া আমাদের ওয়ে আউট নেই। কিন্তু আমরা চাই সিবিআই থেকে দরকার আইবি, এনআইএ যাকে খুশি দিক, আমাদের এর বিচার চাই। এবং এটাও বিচারপতিরা বলেন যে আপনারা যে ফার্দার ইনভেস্টিগেশন করছেন, সেখানে যে শিল্ডিং অফ অফেন্ডার্স হয়েছে, ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে, লার্জার কনস্পিরেসি যে তদন্ত করছেন, সেখানে কারা ইনভলভ, সেই ইনভলভমেন্টে তাদের মাথাগুলোর নাম বলুন। নাহলে আপনারা 1 বছর 7 মাস ধরে কি তদন্ত করছেন? অক্টোবর ফার্স্ট চার্জশিট দিয়েছেন 2024-এ, তারপর থেকে এতদিন হয়ে গেল আপনারা কোনো কিছু করেননি। এটা আমরা এতদিন অভিযোগ করেছিলাম, এই দিন বিচারপতিরা এই অভিযোগ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা বলাই যায় যে সিবিআই কিছু করেন। এবং সিবিআই যে আগের টিম ছিল, আমরা বারবার অভিযোগ তুলেছিলাম যে সীমা পাহুজার নেতৃত্বে যে তদন্ত হয়েছে, সেই তদন্ত শুধুমাত্র কলকাতা পুলিশের তদন্তে সিলমোহর দিয়েছে। এবং সেটা এমন নয় যে আমরা মুখে বলছি, আপনারা যদি শিয়ালদা কোর্টের জাজমেন্ট কপি দেখেন, সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে এক্সট্রা কিছু করেনি, জাস্ট মাইক্রোস্কোপের নিচে রেখে তারা এভিডেন্সটাকে কিছু গ্যাদার করে, এভিডেন্সও গ্যাদার করেনি, সেটাকে জাস্ট প্রুফ করেছে। এই তদন্তে আমরা প্রথম থেকেই অখুশি ছিলাম। এবং এটাও বিভিন্ন রকম যে আমরা কেন সীমা পাহুজার থেকে অন্য টিমের হাতে গেল, তার কারণ আমরা যে পিটিশনটা দিয়েছিলাম, সেই পিটিশনে তারা কিন্তু কিছু বারবার বলা সত্ত্বেও কিছু করেন। এবং এদিন এটাও বলা হয় যে আমাদের 4টে এফিডেভিট আকারে বিভিন্ন অভিযোগ সেখানে কোথায় কোথায় লুফলস আছে লিখে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো কথা বলেনি। প্লাস হচ্ছে আমাদের নির্যাতিতার মা, ভিক্টিমের মাদার মানে রত্না দেবনাথ, কেউ হচ্ছে কাকিমাকেও হচ্ছে ডাকা হয়েছিল, কিন্তু তাকে সেইগুলো গ্রিভান্স আকারে নেওয়া হয়েছে, কিন্তু তার স্টেটমেন্ট রেকর্ড হয়নি। এমনিতেই শিয়ালদা কোর্টে যখন জাজমেন্ট বেরিয়েছে, তার আগে কোনো দিনই তাকে রাখা হয়নি, তদন্তকারী অফিসাররা রাখেননি। তো আমরা অভিযোগ করেছিলাম তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তো তারা বলছে আমরা লিখে নিয়েছি, কিন্তু দেখুন স্টেটমেন্ট রেকর্ডের একটা নিয়ম থাকে, আইদার আপনি ভিডিওগ্রাফি করবেন বা স্টেটমেন্ট রিটেন আকারে নেবেন। তো সেখানে সেটা তারা করেনি, তারা বলছে আমি লিখে রেখেছি। তো এত বড় ইনভেস্টিগেটিং এজেন্সি, এখানে এত লুফলস হয়েছে, সেখানে আপনারা ভিডিওগ্রাফি করবেন না কেন? এইভাবে বিভিন্ন অভিযোগ আমাদের পক্ষ থেকে কিন্তু তুলে ধরা হয়, কিন্তু তা সত্ত্বেও সিবিআই তারা আমাদের লাস্টে আর কি আমরা অফ দ্য কোর্ট যেটা কথা বলেছিলাম, তারা বললো যে আয়ও ঠিক হবে। এবং আমি পার্সোনালি বলেছিলাম যে আপনারা তো আর্জি করে গেছিলেন, কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, কে এই কেসটার ব্যাপারে জানে, তার সাথে আমরা কথা বলতে চাই। তো আমি তো অলরেডি হ্যাঁ বলে দিয়েছিলাম যে আপনাদের হেল্প করব, আপনাদের কি লাগবে বলুন। এর আগের তদন্তকারী অফিসারকেও আমি সেই সমস্ত তথ্য দিয়েছি। তো আপনারা চাইলে আমরা কালকেই যেতে পারি। তখন বলছে আমাদের তো আয়ও এখনও ঠিক হয়নি, আয়ও ঠিকও আপনাদের জানাবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো। এখন তারাই জানে যে কবে ডাকবে, কিভাবে ডাকবে, এটা আমার আইডিয়া নেই। তবে আমরা তো ওয়েট করে আছি। আমরা এটাও কোর্টকে জানিয়েছি যে তদন্তকারীদের আমরা সাহায্য করতে, সমস্ত রকম সাহায্য করতে রাজি। বিশেষ করে নির্যাতিতার মা বাবা তো সম্পূর্ণ ফুল কোঅপারেশন, তারা যে অ্যাসপেক্ট জানতে চাইবেন, আর আমি তো আছি তাদের সাথে। যা এই কেসের যত কিছু লুফলস রয়েছে, আমরা যেটা কোর্টে তুলে ধরেছি, সেটা আমরা মৌখিকভাবেও বলতে পারি বা তাদের দেখিয়ে দিতে পারি, যেহেতু আমি আরজি করের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। তো সেক্ষেত্রে আমার যেগুলো জানা আছে, আমার পক্ষ থেকে যেটা সম্ভব আমি সেটা বলতে পারি। কিন্তু এখন সেটা তদন্তকারী অফিসারদের ইন্টেনশনের উপর ডিপেন্ড করছে, তারা কি করবে। আপনি আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত রয়েছেন, এবং সেখানে আমরা দেখেছি যে এই যে গত সরকারের আমলে যখনই ঘটনাটি ঘটে, সেই সময় কিন্তু অভয়ার পরিবার সহ আন্দোলনকারীদের একাংশও চেয়েছিল যে এই সিবিআই এর হাতেই দায়িত্ব পড়ুক সমস্ত সব কিছুর জন্য। কিন্তু সেখানে সিবিআই এর হাতে যখন দায়িত্ব এলো সম্পূর্ণভাবে, তখন দেখা গেল এই পরিস্থিতি। তাহলে সেইটা কেন ঘটলো? দেখুন, এইটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল। আগের যে তদন্তকারী অফিসার সীমা পাহুজার সাথে আমার একাধিকবার সাক্ষাৎকার, কোর্টে তো যেতাম এবং কোর্টে আসলে আমার সাথে কথা হতো। তো আমাকে একদিন বললো যে, যখন আমার পরিচয়টা পেয়ে বলল হ্যাঁ मैंने आपको देखा है, टीवी में बहुत अच्छा लगता है आपको जो लॉजिक। তো আমি তখন বললাম ম্যাডাম আপনার যখন আমার যুক্তি ঠিকঠাক লাগে, তাহলে আমি তো এটাও বলেছি যে 8তলায় একটা ঘর আছে, সেই ঘরটা ওটি কমপ্লেক্সের ভিতরে ইনস্ট্রুমেন্ট রুম, ওটা নিয়ে তো আমি একাধিকবার টিভি চ্যানেলে বসে বলেছি যে ওই ঘরটার সিএফএসএল করা হোক, তখন আপনি এটা কেন করছেন না? তখন বলছে হ্যাঁ আমি দেখবো, এই করে করে ব্যাপারটা কোনো দিনই করেনি। এবং দেখবেন যে খুব কিছুদিন আগে
এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি এসেছিলেন, উনি আর আমি সেই ঘরটার পুরো ভিডিওগ্রাফি করে আমরা দেখিয়েছি। আমি নিজে সেই ভিডিওতে ছিলাম না, স্যার পুরোটা ভিডিওটা করেছে, আমি ছিলাম। আর পিছনে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে 8তলা থেকে 4তলায় যাওয়া যায়, 4তলা থেকে 1তলায় যাওয়া যায়, যেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। সেই রুটটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে যদি কোনো ক্রিমিনাল, বিশেষ করে মমতা ব্যানার্জি যেখানে ভাইপোর নাম উঠে আসছে আবেশ ব্যানার্জি, অতএব তিনি যদি ওই রুট দিয়ে আসেন, মানে 4তলা থেকে যদি গ্রাউন্ড ফ্লোরে নেমে যায় বা আদার্স কোনো ক্রিমিনাল ওই রুটে ঢোকে, খুঁজে পাওয়া কিন্তু যাবে না। বিশেষ করে আমরা আগের দিন কোর্টে এটাও বলেছি যে সিবিআই যে সিসিটিভি সাবমিট করেছে, সেই সিসিটিভিতে প্রায় 68টা মুভমেন্ট আছে, এবং সেই মুভমেন্টগুলো কে আইডেন্টিফাই করেছে? শুধুমাত্র অনুপ দত্ত সঞ্জয় রায় আইডেন্টিফাইড বাই তার বস অনুপ দত্ত। অনুপ দত্ত হিমসেলফ একজন সাসপেক্ট, তো তার আইডেন্টিফিকেশন তো কোর্টে ম্যাটার করা উচিত নয়। আর একজন করেছে একজন ব্যাংকের ম্যানেজার। তো প্রথম কথা হচ্ছে যে আরজি করের ওই ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদেরকে একজন ব্যাংকের ম্যানেজার কী করে চিনবেন, আর একজন অনুপ দত্ত কী করে চিনবেন? অনুপ দত্ত তো মিথ্যে কথাও বলতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কেন বিশ্বাস করবো? আর সবথেকে দুর্ভাগ্যের বিষয়, আমি কোর্টের প্রতি সম্মান রেখেও জানাচ্ছি, এইটা দেখে অনুপ দত্ত আইডেন্টিফাইড হয়ে বিচারও বেরিয়ে গেছে। আমি জানি না কী করে এটা সম্ভব হয়। এইটা কিন্তু আমি দেখিয়েছি বলে, এবং এটা আমি ধরেছিলাম, এবং তার ভেতরে 68টা মুভমেন্টে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বেশ কিছু মানুষের আপার গার্মেন্টস নেই। দেখুন, যেখানে আপনি সেক্সুয়াল অ্যাসল্ট বা রেপের কথা আনছেন, কিছু মানুষের আপার গার্মেন্টস নেই। এবার আপনি বলতে পারেন ওয়ার্ডের পেশেন্ট না, ওয়ার্ডের পেশেন্ট চেস্ট মেডিসিনের বাঁ দিকটা হচ্ছে ওয়ার্ড, যে ওয়ার্ডের পেশেন্ট বাইরে ওইভাবে ঘুরবে না, তাদের যদি টয়লেট বাথরুমে যেতে হয় তার ভেতরে আছে। তো যে জায়গায় এটা সিসিটিভি ফুটেজ, সেই জায়গা থাকার কথা নাই। এটা আমি যেমন বিভিন্ন মিডিয়াতে একাধিকবার বলেছি, তেমনি আমি এটা লিখেও দিয়েছিলাম, এবং আমাদের যে আইনজীবীরা আছে তারা এটাকে কোর্টে প্রডিউস করার পরেই কিন্তু হাইকোর্ট এই তদন্তটাকে আগের তদন্তকারী টিম থেকে নিয়ে এসআইটিকে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সিবিআই কেন করছে না, কী জন্য করছে না, তাদের হাত পা কোথায় বাধা আছে তারাই বলতে পারবে। আগের টিম কিচ্ছু করেনি, এটুকু আমি একদম নির্দ্বিধায় বলতে পারি। এই টিম সবে 1 মাস এসছে, তারাও হাইকোর্টের জাজমেন্টটাকে পড়েই বুঝতে পারেনি। তাহলে আমাদের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, যেখানে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে মানে এই যে একটা রুমের সিএফএসএল করতে পারবে না, তারপরে হচ্ছে তদন্তটা সঠিকভাবে করবে না, এটা তো অত্যন্ত লজ্জাজনক। এবং আমরা মনে করি যে এই সিবিআই এর পরে যে নেক্সট 6 আগস্ট ডেট আছে, তার আগে কিছু না করলে এই সিবিআইয়ের থেকে তদন্ত নিয়ে আমাদের সিআইডির হাতে দেওয়া উচিত। আমি নিজে তারপরে বললাম যে 3জন তদন্ত পূর্বের যে অফিসার, সিপি বিনীত গোয়েল, ডিসি অভিষেক গুপ্তা, আর হচ্ছে ডিসি সেন্ট্রাল আইপিএস ইন্দিরা মুখার্জি, এদের 3জনকে সাসপেন্ড করলো কে? নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এখন দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়েই চেয়ারে বসেই তো 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা যায় না। সাসপেন্ড করতে গেলে তার মানে প্রাইমা ফেসি তাদের এগেনস্টে যে প্রিলিমিনারি ইনকোয়ারি হয়েছে, সেখানে পজিটিভ কিছু পাওয়া গেছে যে না, এদের এগেনস্টে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো সত্যি, তার জন্যই সাসপেন্ড হয়েছে। তাহলে সিবিআই তাদের ডাকলো না কেন? এই প্রশ্ন আগের টিমকেও আমি করেছিলাম যে আপনারা তার মানে ডাকছেন, তাদের সাথে কফি খেয়ে ইন্টারভিউ নিয়ে ছেড়ে দিচ্ছেন, এর বাইরে তো আপনারা কিছু করছেন না, তো আপনারা করলেনটা কি? আর এটা আমাদের মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করতে হবে কেন? আপনারা করলেন না কেন? দ্বিতীয় কথা হচ্ছে ইন্দিরা মুখার্জি, ওটা তো একটা জোকার বা সার্কাস বললে ভুল হবে না। ওই জোকারটা কী করেছিল? প্রতিদিন সকালে সমস্ত মিডিয়া দেখাচ্ছে ক্রাইম সিনে উপস্থিত আছে অভিক দে, সো ও বিকালবেলা বলছে ওটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওর লালবাজারের টিম। ওকে তো চাকরি করলো কী করে আমি বুঝি না। আইপিএস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই সমস্ত অফিসারকে। প্লাস ক্রাইম সিনে আমি জানি না, ওর সব থেকে বড় মিল আছে সঞ্জয় রায়ের সাথে ইন্দিরা মুখার্জির। সঞ্জয় রায় যেমন কোনো একটা দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিল যে ওর বাঁ দিকটা হচ্ছে আমাদের ওয়ার্ডে যাওয়ার কথা, না গিয়ে নার্সিং স্টেশন পেরিয়ে ডান দিকে গলির ভেতরে চলে গেল যে ওখানে একটা মেয়ে আছে। তেমনি ইন্দিরা মুখার্জিও বুঝে গেল যেখানে বডি পাওয়া গেছে তার 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে। তো এইরকম দিব্য দৃষ্টি শুধুমাত্র ভারতবর্ষে আমি দেখলাম যে সঞ্জয় রায়ের আর হচ্ছে ওই আইপিএস ইন্দিরা মুখার্জি জেলে গিয়ে জ্যোতিষী করা উচিত। এর বাইরে ওকে আর আমার কিছু বলার নেই, কারণ এরকম জোকার সার্কাস টাইপের অফিসার যারা পশ্চিমবঙ্গের একটা কলকাতার মতো জায়গায় দায়িত্বে থাকে, আর তাকে সাসপেন্ড করতে
সময় নাই, সিবিআই তাদেরকে ডেকে কিছু করেনি? আমি সিবিআই অফিসারদের এর আগের টিমকে বলেছি, এদিনও বলেছি, আপনারা করলেনটা কি? ডিসি সেন্ট্রালকে আপনারা কেন কাস্টডিতে নিলেন না? কাকে বলেছে? প্লাস এটাও বললাম যে সোমনাথ দে, নির্মল ঘোষ এবং সন্দীপ মুখার্জি, এদেরকে আপনারা কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছেন না? আমরা যে শিয়ালদায় পুট আপ পিটিশন দিয়েছিলাম, ইটসেলফ তারা হচ্ছে ল ভায়োলেট করেছে, বডিটা গ্রিন করিডোর করে নিয়ে গেছে, মা বাবা হচ্ছে সেকেন্ড পোস্টমর্টেম চেয়েছিল, সেটা করতে দেয়নি, তারা দুটো বডি টোপকে সেখানে গিয়ে সন্দেহ করেছে। আরজি করে যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে আরজি করে পোস্টমর্টেম হওয়া উচিত নয়। পোস্টমর্টেম আরজি করে কেন হলো? এর জন্য অথরিটি দায়ী এবং পোস্টমর্টেম যারা করেছে তারাও দায়ী। তারা কেন নিজেরা করলো এই জায়গায় পোস্টমর্টেম অন্য মেডিকেল কলেজে করা উচিত ছিল। আর যদি গভর্নমেন্টের ভালো মন থাকতো যে না আমরা কোনো কিছু লুকাচ্ছি না, তাহলে গভর্নমেন্টের উচিত ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটাল, সাপোজ ইএসআই জোকা বা কমান্ড হসপিটাল বা জেএনএম, এই ধরনের হসপিটালে করা উচিত ছিল, তারা এটা করেনি। আর 1 ঘন্টা 10 মিনিটে পোস্টমর্টেম হয় না। এই ইনসিডেন্টের পরে আর একটা ঘটনা ঘটেছিল কুলতলির ঘটনায়। সেই কুলতলির ঘটনায় কিন্তু হাইকোর্টের অর্ডারে পোস্টমর্টেম হয়েছিল, কল্যাণীতে হয়েছিল, এমসের ডক্টর করেছিল 12টা থেকে 4টে, 4 ঘন্টার নিচে পোস্টমর্টেম হয় না। আর আমাদের জুনিয়র ডাক্তারবাবুরা যারা দাঁড়িয়েছিল তারা হা করে কি দেখেছে আমার জানা নেই, তারা উই আর স্যাটিসফাইড কী করে লিখলো জানি না। কারণ 26 থেকে 27টা প্রায় যতদূর নাম্বারটা মনে হচ্ছে 26 বা 28 ইনজুরি, তার সাথে একটা বডির ইনজুরি লিখতে বা সমস্ত ব্যাপারগুলো দেখতে কী করে সম্ভব হয় আপনি 1 ঘন্টা 10 মিনিটে করবেন? প্লাস হচ্ছে স্যাম্পেল চেঞ্জ হয়েছে, এটাও খুব কনফিডেন্টলি আমি বলতে পারি, কারণ এখানে স্যাম্পেল 9 থেকে 12 তারিখ আটকে ছিল, 13 তারিখে সিএফএসএলে গেছে। এই 9 থেকে 12 তারিখে স্যাম্পেল চেঞ্জ হয়েছে ডেফিনেটলি, কারণ ওরা স্যাম্পেল নিয়ে কী করছিল। এবং সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিশন করেছে, সেখানে ক্লিয়ারলি লেখা আছে নো কজেন্ট এক্সপ্লেনেশন ডান বাই দ্য কলকাতা পুলিশ টু সিবিআই ফর দি ডিলে অফ পিকিং আপ অফ দি স্যাম্পেল। এটা কিন্তু ক্লিয়ারলি লেখা আছে। তাহলে এর ভিতরে স্যাম্পেল চেঞ্জ হয়েছে। এবং কেন আমি এটা কনফিডেন্টলি বলছি, সামনের সপ্তাহে আপনারা জেনে যাবেন। শিয়ালদা কোর্টে খুব তাড়াতাড়ি একটা পুট আপ পিটিশন পড়বে তখন আপনারা আশা করি এটা জেনে যাবেন যে স্যাম্পেল চেঞ্জ হওয়ার একটা এভিডেন্স অলরেডি আমার কাছে আছে, কিন্তু আমি এখন এটাকে এক্সপোজ করছি না, এটা কোর্টের থ্রু দিয়ে সাবমিট হবে। কারণ এই স্যাম্পেল চেঞ্জ হয়েছে, স্যাম্পেল চেঞ্জের জন্য যারা ইনভলভ, যার কারণেই দেখুন একটা রেপ হলো অথচ কোনো সিমেন্ট স্যাম্পেল পাওয়া যায়নি। আমি জানি না কোন টাইপের রেপ হলে দেখুন অনেক সময় হয় না, কিন্তু সঞ্জয় রায়ের মতো একা ওই রকম ছোটোখাটো একটা মানুষ, রোগা পাতলা বডি, এই ক্রাইম যেমন একা করা সম্ভব নয়, কারণ কজ অফ ডেথটা হচ্ছে স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। সো একা সেটা করতে পারে না। যে হ্যাঁ অনেক সময় করা যায়, যদি তার খুব মোটা বডি, খুব ওয়েট হয়, তখন করা যেতে পারে বলা যায়। কিন্তু ওর ওই বডি প্লাস ভিকটিমের বডি অলমোস্ট সেম, মানে আপনার বডি ওয়েট বা সেম কাইন্ড অফ তো সেক্ষেত্রে একা সম্ভব নয়। তো আমরা বারবার বলেছি যে আগের দিন কোর্টে বলা হয়েছে মাল্টিপলস অ্যাকিউজড আর ইনভলভ ইন দিস কেস, আদার্স অ্যাকিউজড কোথায়? কারণ এটা নিয়েই তো লড়াই, এটা নিয়েই তো ফার্দার ইনভেস্টিগেশনের ডিমান্ড। সেটা সিবিআই করেনি। সিবিআই কেন করেনি, কী জন্য করেনি, এই উত্তর সিবিআইকে দিতে হবে। দেখুন আমরা তো ছেড়ে দেবো না, আমরা কোর্টে যাচ্ছি, আমাদের ভরসা ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরে, আমরা ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে আমরা ভরসা করে বসে নেই। আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যেহেতু এটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে দিয়েছেন, আমরা বিচারপতিদের উপর ভরসা রাখছি। এবং বিচারপতিরা আগের দিন যেভাবে সিবিআইকে ভৎসন্ন করেছেন, আশা করি 6 আগস্টের আগে এই সিবিআই টিম কিছু কাজ করবে বলেই আমরা ভরসা রাখছি। কিন্তু এটা তো সত্যি যে আরজিকর কাণ্ড এই পালাবদলের অন্যতম কারণ, এবং সাধারণ মানুষ ভীষণভাবে রাজ্য সরকারের উপর আশা রাখছে যে অন্তত জাস্টিসটা আসবে। সুতরাং এখন আরজিকর আন্দোলনের গতি প্রকৃতি কী হতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি সিআইডি ইনভেস্টিগেশনের দাবি আপনারা করেন এবং সেটা যদি মঞ্জুর হয়, যদি সিবিআই এর এই গাফিলতির জন্য, সেখান থেকে সিআইডির এই যে যদি কাজ করে সেই সময়, সেটা কি রাজ্য সরকার সমর্থন করবে, বা রাজ্য সরকারও কি সেটা সমর্থন করছে? দেখুন রাজ্য সরকারের তো অলরেডি একটা কমিশন তৈরি করেছে, আইপিএস অফিসার দময়ন্তী সেন আর একজন বিচারপতি অলরেডি আছেন। তো তারা এখনও যতদূর জানি যে এখনও তদন্ত শুরু হয়নি, তারা করলে তারা তো কিছু পাওয়া যাবে উমেন কমিশন এর পক্ষ থেকে। আর একটা ব্যাপার হচ্ছে যে আরজি করে, দেখুন আন্দোলনের ব্যাপার নিয়ে আমি বলতে পারবো না, কারণ আন্দোলনে যারা আন্দোলনকারী অনেকটাই তো দেখছি তারা গ্রুপে ভাগ হয়ে গেছে, এবং তারপরে খুব একটা বেশি কিছু নেই। তাদের বেশ কিছু জায়গায় আমিও সমর্থন করি না, বিশেষ করে যখন নির্যাতিত
তার মা ভোটে দাঁড়িয়েছেন, আন্দোলনকারীরা কেউ সমর্থন করেনি। আমি একা সমর্থন করেছিলাম, মানে অনেকেই করেছেন, বাট আন্দোলনকারী যারা ফ্রন্ট লাইনে ছিল তার ভিতরে আমি ছাড়া আর কেউ তাকে সমর্থন করেনি। সেই জন্য আন্দোলনকারীরা কি করবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ ভোটের আগে থেকে আন্দোলনকারীরা, অন্তত আমার সাথে কোনো কারো কানেকশান নেই যে তারা কি করবে না করবে, আই ডোন্ট নো। কারণ আমি আগেও আন্দোলনকারীদের টিমের কোনো পার্ট ছিলাম না, আমি অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি হিসাবে তাদের আন্দোলনকে সমর্থন করতাম। এবার আমার কাজ ছিল, আমি হচ্ছে দেখুন, আমি কোর্টের বিচারটাকে যেমন প্রায়োরিটি দিয়েছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কোর্টে যাওয়া আসা সবসময় করি, এবং কোর্টে কিভাবে করা যায় এই বিচারটা পাওয়া যায় সেই জন্য আমি লক্ষ্য রেখেছি। এবার আন্দোলনটা এরা কী করবে জানি না, যদি সিআইডি এই তদন্ত নেয়, দিয়ে দেয়, আমরা 6 আগস্ট এখনই দেবে বলে আমার মনে হচ্ছে না, 6 আগস্টের পরে আমরা ভেবে দেখব। তো সিআইডিতে যদি ভালো, দেখুন সবই তো আলটিমেটলি আইপিএস অফিসাররাই সুপিরিয়ার অফিসার হয়, তো সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এখন আগের দিনও অ্যাসেম্বলিতে বলেছে যে সন্দীপ ঘোষকে আমরা জেলে ঢুকিয়েছি, আমরা তার, কারণ এর আগের গভর্নমেন্ট কিন্তু সন্দীপ ঘোষের যেহেতু সরকারি অফিসার ছিল তার তদন্তের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ বলেনি, যার জন্য তার চার্জ গঠনের পরেও কিন্তু নেই, কিন্তু এই রাজ্য সরকার আসার সাথে সাথে দিয়েছে, এবং অ্যাসেম্বলিতে তিনি ডিক্লেয়ার করেছে আমরা বাকি যারা ক্রিমিনাল আছে তাদেরও আমরা পানিশমেন্ট দেব। তো আশা রাখছি, দেখুন আশা তো রাখতেই হবে, আমাদের জুডিশিয়ারিতে দেরি হয়, সময় লাগে, কিন্তু দেখা গেছে যে কেউ ছাড়া পায়নি। নো ওয়ান কিল জেসিকা মুভিও বেরিয়েছে, তারপরে তো ধরা তো পড়েছে। বা আপনি যদি সিস্টার অভয়া কেস ইন কেরালা বলেন, প্রায় 20 বছরের বেশি টাইম লেগেছে, সেখানে তো সিবিআই টিম বারবার, প্রথমে স্টেট ক্রাইম ব্রাঞ্চ, কেরালা ক্রাইম ব্রাঞ্চ, তারপরে দিল্লি থেকে সিবিআই, লাস্ট হচ্ছে কোচির যে লোকাল সিবিআই টিম, ফাইনালি তারা সেটাকে মার্ডার হিসাবে করে। সব থেকে লংগেস্ট টাইম লেগেছিল এই কেসে। তো এই কেসটা সবে 2 বছর হয়েছে। দেখুন আমার যেটুকু ক্রাইম হিস্ট্রি স্টাডি করা আছে, কারণ এটা নিয়ে আমি লং টাইম চর্চা করি, সেই হিসাবে আমি বলতে পারি ভারতবর্ষের জুডিশিয়ারিতে হয়তো অনেক সময় লাগে, হয়তো অনেক গভর্নমেন্ট চেঞ্জ হয়, অনেক পার্টি চেঞ্জ হয়, অনেক ইকুয়েশন চেঞ্জ হয়, কিন্তু কেস চলে যায় না। এখনকার দিনে যাদের এই যে তৃণমূলের নেতাদের ডিম মারা হচ্ছে, এ কি আজকের কেস নাকি? এ কেস দেখবেন সব পুরনো কেস, সব নেতাদের এগেনস্টে কেস ছিল, সেই কেসগুলো এতদিন আগের সরকার ধামাচাপা দিয়ে রেখেছিল, জাস্ট সরকারটা চেঞ্জ হয়েছে, এখন সবাই শুধু ডিম ছুঁড়ে মারছে না, এখন সবগুলো জেলে যাচ্ছে। তো এই কেসটা এরকম নয়, যা আছে আপনি সিসিটিভি বলুন, ডিএনএ বলুন, সিএফএসএল রিপোর্ট বলুন, সমস্ত গেছে, এটা 20 সাল বাদেও যদি তদন্ত হয়, আমি আপনাকে বলছি ক্রিমিনালরা ধরা পড়তে বাধ্য। শুধুমাত্র ওই এভিডেন্সগুলোকে ভালো করে দেখতে হবে, ইন্টেনশনটা থাকতে হবে সিবিআই যে আমরা এইটা দেখব, আর যারা ভিকটিম তাদের ফ্যামিলির কথা শুনে আমরা তদন্তটা করব। যদি তারা তাদের মতো মনে ধরে নেয় যে সঞ্জয় রায় একা করেছে, আমাদের পূর্বের যিনি অফিসার তিনি সব ঠিক করেছেন, তাহলে তদন্ত কোনো দিন হবে না। এটা বুঝতে হবে। এটা আগের দিন হাইকোর্টও বলেছে যে আপনারা কি আপনাদের কলিগদের প্রতি পূর্ণ সমর্থন জানাতেই এটা করছেন, যে কলিগরা ধরে নিয়েছে একজন, আপনারাও তাই ধরে নিচ্ছেন। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে যে কলিগরা যেটা করেছে সেটা মাথার থেকে আউট করে তারা যদি ভাবেন যে নির্যাতিতার পরিবার কি বলছে বা সারা দেশবাসী, আমি একা তো বলছি না, একাধিক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, এক্স সিবিআই জয়েন্ট ডিরেক্টর যিনি উপেন বিশ্বাস মহাশয়, সবাই বলেছেন, এই বিশেষজ্ঞ মানুষই বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সিবিআই যদি সেইগুলোকে ভালো করে ভাবেন, তো অবশ্যই এটা তদন্ত করা সম্ভব। সেটা 2 সাল কি 5 সাল এবং 20 সাল বাদে হলেও কিন্তু ক্রিমিনালরা জেলে ঢুকবেই, এটা ওরা ছাড় কোনো দিন পাবে না। এবার সিবিআইয়ের ইন্টেনশন কবে চেঞ্জ হবে, কি করবে, এইটা তাদের উপরে নির্ভর করছে।